তাহলে এই জন্যই কি সেই দাবিদারিটা বর্তমান ইউনূস সরকারও করছেন? আপনি বলছিলেন মার্কিন দাবিদারি করছে। মার্কিন দাবিদারির যে বিষয়টা হচ্ছে, ইউনূস সরকারের উদ্দেশ্যটা বড় অন্যরকম। তারা চাচ্ছে যে একটা অন্তর্বর্তী সরকার হিসেবে এসেও তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাচ্ছে। একটা অন্তর্বর্তী সরকারের কাজ কি? যে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে সরে যাওয়া। কিন্তু যখনই আপনি দেখবেন যে একটা অন্তর্বর্তী সরকার, তারা এ ধরনের একটা এনডিএ তো প্রথমত তারা সাইন করতে পারে না, তাদের ওই এখতিয়ার নেই। তারা এসেছে নির্বাচনকালীন সরকার, নির্বাচন করে দিয়ে তারা চলে যাবে। কিন্তু তারা তো এটা বিশ্বাসই করে না যে তারা একটা নির্বাচনকালীন সরকার। তারা মনে করছে তারা অনেক কিছু করার মতো তাদের এখতিয়ার রয়েছে। তো তাদের এখতিয়ারের বাইরে যখন তারা কাজ করবে, তখন তো তাদেরকে আসলে ওই ধরনের কুটচালের আশ্রয় নিতে হবে। আপনার এই কথা থেকে একটু যাই যে তারা দীর্ঘ সময় অন্তর্বর্তী সরকার, নির্বাচন, দীর্ঘ সময় থাকার যে প্রত্যাশা, সেটির কথা আপনি বলছেন। এখানে প্রেস সচিব ওই যে 5-6 দিন ক্রুশিয়াল সময়, তার সেই বক্তব্যের মধ্যেই তিনি বলছেন যে কিন্তু একটা বিষয় নিশ্চিত থাকে, নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না। কবে থেকে একদিনও দেরি হবে না বুঝতে পারছেন কিনা? প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন, আবার কোট করছি, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে, পরবর্তীতে লন্ডনে বলা হয়েছে যদি অনেকগুলো সংস্কার হয় এবং বিচারের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তারা যেই জায়গায় সেই জায়গায় এখনো আছেন, একদিনও দেরি হবে না বলে যে তিনি মন্তব্য করছেন। আপনি এটা কি বোঝা যাচ্ছে এখন কোথা থেকে আসলে একদিনও দেরি হবে না? এবং উপদেষ্টারা নাকি যার যার কাজে ফিরে যেতে চান, আসলে কি তাই নাকি আসলে তারা চেয়ারের মজা পাচ্ছেন? অবশ্যই তারা চেয়ারের মজা পাচ্ছেন, কারণ চেয়ারের মজা যদি তারা নাই পেতেন তাহলে তাদেরকে কেন এ সময় এসে একটা এরকম নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করতে হলো? তারা যদি নাই পেতেন তাহলে কেন তাদেরকে 25টি বোয়িং বিমান ক্রয় করতে হলো? যেখানে আপনি জানেন যে বোয়িং এর বিমানগুলো এখন দুর্ঘটনা প্রবণ, যেখানে এয়ারবাস এখন গ্লোবালি মানুষ এয়ারবাসের দিকে ঝুঁকছে, যেখানে বোয়িং মানে কেনার কথা এই মুহূর্তে এসে অন্তত কেউ ভাবছে না। তো এই সরকার যখন সেই বোয়িং কিনে আমাদের রাষ্ট্রীয় এই বিমান বাহিনীকে একটা এত বড় একটা ঋণের বোঝায় ফেলে দিচ্ছে, তো এইগুলো কিন্তু আপনাকে মানে লক্ষণ কিন্তু ভালো ইন্ডিকেট করে না। তো এই জন্য আমি মনে করি যে এই এনডিএ এর কথা বলেন বা বোয়িং ক্রয় করা বলেন বা এই যে জাতিসংঘের যে একটা অফিস স্থাপনের বিষয়গুলো বলেন, এগুলো করার এখতিয়ার প্রথমত এই সরকারের নেই। একটা অন্তর্বর্তী সরকার এ ধরনের বড় বড় সিদ্ধান্ত নিতে পারে না। এখতিয়ারের বাইরে গিয়ে তারা যখন কাজগুলো করছে তখনই কিন্তু আমাদের সন্দেহটা তীব্র হয়। এখন তারা মুখে বলছে যে হ্যাঁ আমরা দ্রুততম সময় ইলেকশন দিয়ে আমরা চলে যাবো, আমরা এর বেশি থাকবো না, কিন্তু আপনি তার কার্যকলাপ দেখেন। একটা রাজনীতিবিদ শাহাদাত হোসেন সেলিম, তিনি যখন তাদের সাথে দেখা করলেন, তিনি বের হয়ে কি বললেন? যে তিনি প্রধান উপদেষ্টা তাকে বলেছেন যে এই যদি দেশের অবস্থা হয় তাহলে আসলে নির্বাচন কি করে আমি সময় মতো দেবো। এটা তো মানে 1 সপ্তাহ আগের ঘটনা না, এই শাহাদাত হোসেন সেলিম তিনি এটা বললেন। তো এখন তারা তার সাথে যখন মিটিং করে এসে বাইরে বের হয়ে এসে যখন তারা এই ধরনের কথা বলেন, তখন কিন্তু আমরা উদ্বিগ্ন হই যে আসলে কি তিনি নির্বাচন দিবেন কিনা। এখন দেখা যাচ্ছে যে এই যে রাজনীতিবিদদের সাথে তার যে কথা হলো এবং তিনি যে তাদেরকে বললেন যে নির্বাচনের শিডিউল তিনি আগামী 4-5 দিনের মধ্যে ঘোষণা করবেন, সেটা কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে কিন্তু সেটা তারা কিন্তু চেপে গেছে। তো এগুলো কিন্তু আমাদেরকে একটা ভয় দেয়। আবার এদিকে শফিকুল আলম তিনি আবার বলছেন যে না আমরা বেশি সময় থাকবো না, আমরা নির্বাচন যথাসময় দিয়ে দেবো। কিন্তু তারপর আসলে তাদের কথা আমরা এখনো ভরসা করার মতো কোনো কারণ পাচ্ছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে কিংস পার্টি এনসিপি কে মাঠে নামিয়ে নিয়ে তারা অনেক ধরনের কুটচালের আশ্রয় নিচ্ছে। আর যখন একটা সরকার আপনি দেখবেন, হাসিনা যেমন অনেক কুটচাল নিয়ে আমাদের কাছে অজনপ্রিয় হয়ে গিয়েছিল, এই সরকার কিন্তু নানা ধরনের এইসব কুটচালের আশ্রয় নিয়ে আমাদের কাছে অজনপ্রিয় হচ্ছে এবং একটা সন্দেহের আমাদের সৃষ্টি করছে আমাদের মনের ভেতরে। কারণ আপনি দেখেন এই যে শাহবাগে তারা যে কর্মসূচিগুলো করাচ্ছে জুলাই সনদের দাবিতে, আমরা তো সকলেই জানি যে এগুলো তারা স্টেট স্পন্সর্ড, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এগুলো করানো হচ্ছে। তো যখনই একটা অন্তর্বর্তী সরকার আপনি দেখবেন যে তারা কিছু এ ধরনের অল্প বয়স্ক ছেলে পেলে তাদেরকে মাঠে নামিয়ে দিয়ে তার একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, মারামারি হয়ে যাচ্ছে, সেটাও কি স্টেট স্পন্সর্ড? মানে একবার সে শাহবাগে দাঁড়াচ্ছে জুলাই যোদ্ধারা, আর এক পাশে জুলাই যোদ্ধারা আসছেন, তাদের মধ্যে মারামারি হয়ে যাচ্ছে। যারা আসলে পথ মানে চলাচল করছেন তারা যখন কিছু বলছেন যে রাস্তা ছেড়ে দাও বা যেতে দাও, তখন বলছেন তোমরা আওয়ামী লীগ, এরকম কথাবার্তা বলছে। মানে সবকিছুর মধ্যে কি আসলে স্টেটকে আপনি দেখতে পাচ্ছেন বা সরকারের ভূমিকা দেখতে পাচ্ছেন? জি অবশ্যই অবশ্যই, আমি মনে করি এখানে সরকার একটা দূরভিসন্ধি রয়েছে এবং সরকার অনেকটা গায়ে পড়ে চাচ্ছে যে একটা পরিস্থিতি সৃষ্টি করতে, যে পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমেই তারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। আমি নাহিদ ইসলামের পোস্টের কথা বলছিলাম, তিনি তৃতীয় কয়েকটি অভিযোগের মধ্যে তৃতীয়টিতে বলছেন 2রা আগস্ট 2024 রাতে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর একটি অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, ট্রেড করা হয় যাতে সেই রাতে ফেসবুকে তারা সরকার পতনের 1 দফা ঘোষণা করে আর আমাদের সাথে যেন কোনো যোগাযোগ না রাখে। এই বিষয়ে সত্যতা আছে কিনা? এই বিষয়ের ন্যূনতম সত্যতা নেই এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এ কারণেই বলছি যে আপনি দেখেন এই অভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে আপনি জুলকারনাইন সায়েরের যদি পোস্ট গুলো খেয়াল করেন বা ওই সময় তার অবজারভেশন দেখেন, তিনি কিন্তু সেনাবাহিনী সম্পর্কে বা সেনা প্রধানের সম্পর্কে কিন্তু তিনি বেশ ক্রিটিক্যাল ছিলেন। অনেকগুলো বিষয় কিন্তু সেনা প্রধানের ব্যাপারে সে সমালোচনামূলক বক্তব্য রেখেছিল। এখন আমি যেহেতু সেনা প্রধানের, আপনি জানেন যে সর্বপ্রথম ইন্টারভিউ কিন্তু আমি নিয়েছিলাম, তো আমি যেহেতু তার ইন্টারভিউ নিয়েছিলাম, তার সাথে আমার একটা যোগাযোগ স্থাপন হয়েছিল এবং তার আশেপাশের সার্কেলের লোকজনের সাথে আমার কথাবার্তা হয়েছিল, তো আমি জানতাম যে এই লোকটা যতক্ষণ পর্যন্ত সেনাপ্রধান হিসেবে আছেন আমরা একটা দ্রুততম সময়ে একটা নির্বাচনের প্রত্যাশা করতে পারি। কারণ তিনি
ওই 5ই আগস্টে তার যদি ক্ষমতার প্রতি অ্যাম্বিশন থাকতো কিন্তু ক্ষমতা নিতে পারতেন, কিন্তু নেননি। তো 5ই আগস্টে যিনি ক্ষমতা নেননি তার তো ক্ষমতার প্রতি আসলে কোনো লোভ লালসা নেই, এবং তিনি দ্রুততর সময় ক্ষমতা হস্তান্তর যাতে হয় ওইটাই তিনি চাচ্ছেন, এবং তিনি প্রথম বলেছেন যে 18 মাসের মধ্যে একটা নির্বাচনের কথা। যে কারণে কিন্তু আজকে অনেকের কাছে তিনি অজনপ্রিয়, যে তিনি কেন সেনাবাহিনীর মানুষ হয়ে তিনি নির্বাচনের কথা বলছেন। তো এখন এই জুলকারনাইন সামি কিন্তু প্রথম দিকে একটু সেনাপ্রধানের প্রতি বা সেনাবাহিনীর প্রতি তিনি ক্রিটিক্যাল ছিলেন। তো যে ব্যক্তি তার প্রতি ক্রিটিক্যাল ছিল তাকেই যখন আপনি বলছেন যে তিনি একটা ওই 2 তারিখে একটা কু ঘটিয়ে তিনি সেনাবাহিনীর একটা পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছেন, তো হস্তান্তর করলে তো জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে ক্ষমতা হস্তান্তর হতো। তো ওইটা যদি মানে ন্যূনতম ওইটার সাথে যদি জুলকারনাইন এর সম্পৃক্ততা থাকতো তাহলে পরবর্তী দিনগুলোতে তো তিনি সেনাবাহিনীর প্রতি এতটা ক্রিটিক্যাল হতেন না, বা আইএসপিআর এর প্রতি এতটা ক্রিটিক্যাল হতেন না। পরবর্তীতে জুলকারনাইন সামি কিন্তু দেখলেন যে যখন সেনাবাহিনীকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে বা আইএসপিআর কে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে, তখন দেখবেন যে জুলকারনাইন কিন্তু আস্তে আস্তে আবার তিনি কিন্তু এই সেনাপ্রধান বা সেনাবাহিনী বা আইএসপিআর এদের পক্ষে তিনি স্ট্রংলি দাঁড়ালেন। ক্ষমতা নেবার সেই উদ্দেশ্যটা বা ইচ্ছাটা সেই সময় ছিল না, আপনি সেটাকে একদম আউটরাইট। আপনি রাজপথের কথা চিন্তা করেন, সে সময় রাজপথে কি স্লোগান উঠছিল 4 তারিখে বা 3 তারিখে, যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। তো এখানে জুলকারনাইন সাহেবের তো কোনো করার দরকার নেই, জনগণই চাচ্ছে যে সেনাবাহিনী এই মুহূর্তে ক্ষমতা নিয়ে নেয়। তো ওই একটা মানে একটা সুন্দর একটা পরিস্থিতির মধ্যে যখন জেনারেল ওয়াকার ক্ষমতা গ্রহণ করেননি, এখন তাকে যদি আপনি এই ব্লেম দেন যে তিনি ক্ষমতার প্রতি তার কোনো মোহ আছে, তাহলে এটা আমি মনে করি যে জাস্ট নির্বোধের মতো কথা হচ্ছে। আর যারা এটা বলছে তারা, যেটা আমি একটু আগে আপনাকে বললাম, যে তাদের একটাই উদ্দেশ্য, আমাদের একটাই একটা ফাংশনাল একটা বাহিনী আছে যেখানে পুলিশ র্যাব সবকিছু একটা ভঙ্গুর অবস্থায় আছে, সেখানে একমাত্র সেনাবাহিনী একটা ফোর্স হিসেবে দাঁড়িয়ে আছে। এখন এটাকে বিতর্কিত করতে পারলে আপনি রাষ্ট্রের সবগুলোকেই তো মানে প্রতিষ্ঠানকে আপনি বিতর্কিত করে ফেলার সুযোগ পাচ্ছেন। লাভটা হচ্ছে ওই যে কেউ আলু পোড়া খেতে চায়। তো এখন আমাদের তো মনে করেন প্যারিসে বসে আমেরিকায় বসে অনেকে তো অনেক ধরনের আলু পোড়া খেতে চাচ্ছে। যেমন আপনি লক্ষ্য করুন, যিনি প্যারিসে বসে আলু পোড়া খেতে চাচ্ছেন তিনি ডক্টর ইউনূস শপথ গ্রহণ করার পর থেকে সবার আগে সবচেয়ে ক্রিটিক্যাল ছিলেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এবং তার মতো এত সমালোচনা ওই সময় আর কেউ করেনি প্রথম 2 সপ্তাহ। এমন ভাবে তিনি ডক্টর ইউনূসের সমালোচনা করছিলেন, আমাদের মনে ছিল তিনি তো একেবারে প্যারিস থেকে ডক্টর ইউনূসের উৎখাত করে দেবেন। হঠাৎ করে 2 সপ্তাহ পর আপনি দেখেন এই লোকটি কিন্তু এখন ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ওয়েল উইশার, এবং তার পক্ষে তিনি একেবারে আটঘাট বেঁধে নেমেছেন যে সরকারকে টিকিয়ে রাখতে হবে। কারণটা কি? কারণ তার প্রিয় খলিল ভাই এখন প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে আছে, তার কথায় তার চাপে খলিলকে একটা রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ থেকে তাকে প্রতিরক্ষা উপদেষ্টা বানাতে হয়েছে, এবং বানিয়ে নিয়ে এখন আপনি সব নেগোসিয়েশনে খলিল থাকছে। এই শুল্কের নেগোসিয়েশন, এখানেও খলিল আছে, সবকিছুর মধ্যে খলিল আছে, যেখানে আমরা সকলেই জানি যে খলিল কতটা বিতর্কিত একজন মানুষ। যিনি আপনি জানেন যে তিনি ওই লতিফুর রহমানের ওখানে যখন তিনি কাজ করতেন তখন তিনি একজন নারীর যে একটা মৃত্যু সেটার জন্য তিনি প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন, তার সাথে পরকীয়া সম্পর্ক ছিল, এবং সেই নারী এবং তার হাজবেন্ড, আপনি জানেন তার হাজবেন্ড তাকে হত্যা করেছেন, আয়েশা আফসারি সেই নারীর নাম, হত্যা করেছেন, এবং নিজেও তিনি সুইসাইড করেছেন। তো এরপরে তার চাকরির দায়িত্ব পালনরত অবস্থায় তিনি কিন্তু কাউকে না বলে তিনি আমেরিকা চলে গিয়েছিলেন। এই হচ্ছে সেই খলিলুর রহমান। তো ওই যে কি হলো, মানে সেটা তো একটা মামলাও ছিল মনে হয়। জি, সবকিছু তো ধামাচাপা হয়ে গেছে। তো তিনি তো ওই সময় তো তিনি, আমার কথা হচ্ছে যখন এরকম একটা ঘটনা ঘটলো এবং তার বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, তিনি ওগুলোর মুখোমুখি না হয়ে তিনি আমেরিকায় চলে গেলেন পরের দিন ঘটনা ঘটার সাথে সাথে। তো এতে কিন্তু বোঝা যায় যে এই লোকটার সুবিধার না, এই লোকটার একটা অতীতটা একটা মানে বাজে একটা অতীত। এবং আপনি লতিফুর রহমানের যে একটা আত্মজীবনীমূলক বই আছে, সেই বইটাও যদি পড়েন, সেই বইয়ের একটা পৃষ্ঠায় কিন্তু লেখা আছে যে আত্মীয়তার সম্পর্কের কারণেই এই খলিলকে তিনি নিয়োগ দিয়েছিলেন, এবং নিয়োগ দেওয়ার পরে তাকে একটা তালিকা দিয়েছিলেন যে এখানে কয়জন উপদেষ্টা তিনি নিয়োগ দেবেন। তো ওইটা আবার তিনি তার হার্ড ড্রাইভে চুরি করে রেখে দিয়েছিলেন। ওটা লতিফুর রহমান তার বইতে লিখেছেন যে খলিল আমাকে না জানিয়ে তার পেন ড্রাইভে এই তালিকাটা রেখে দেয়। তো তখন থেকে তো তার মধ্যে একটা চৌর্যবৃত্তির স্বভাব, বা এই যে একজন মানুষের হাজবেন্ড তিনি যে পরকীয়ার কারণে তার স্ত্রীকে হত্যা করলেন, নিজে আত্মহত্যা করলেন, এই ধরনের মানে দায়গুলো যার মাথায় উপর রয়েছে, এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারকে কেন আমার দেশের নিরাপত্তা উপদেষ্টা বানাতে হবে? তো এখন বানানো হচ্ছে যেহেতু এখানে প্যারিস থেকে চাপ দেওয়া হচ্ছে, আবার এনডিএ গুলো করে আসছেন আর কি, সেখানেও তিনি লিড রোল প্লে করছেন। আর একটু আসি নাহিদের বক্তব্যের প্রেক্ষিতে। আবার জুলকারনাইন সাহেব তিনি বলছেন কারো প্রতি আঙ্গুল তোলার আগে নাহিদের উচিত হবে তার দলের 2 নেতাকে জিজ্ঞাসা করা, তার 2 এনসিপির সঙ্গীকে, যে কেন তারা বিপ্লবের সময় যখন কারফিউ চলছিল তখন জনতার মধ্যে না থেকে ডিজিএফআই এর অফিসার্স মেসের ভিআইপি রুমের আতিথেয়তা গ্রহণ করছিলেন, যা গোয়েন্দা সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা আয়োজন করে দিয়েছিল, কেন সেখানে বসে পোলাও, চিকেন রোস্ট এগুলো খাচ্ছিলেন আর কি। একই রকম কথা আমরা শুনেছি তাসনিম খলিল একটা ইন্টারভিউতে বলছেন, সাংবাদিক তাসনিম খলিল তিনিও বলছেন যে নাহিদ ইসলামের পরের স্তরের 2 নেতা শেখ হাসিনা ডিজিএফআই এর মেসে ছিল, ডিজিএফআই এর গাড়ি চড়ে কারফিউ পাস নিয়ে ঘুরে বেড়াইছে, এখন তারাই এনসিপির বড় নেতা। তারা আসলে এনসিপির জন্য কাজ করে না, কাজ করে গফুর এবং পুচার জন্য, তিনি বলছেন, আমি কোট আনকোট বললাম, এরকম কথা বলছেন। তো আসলে কাদের কথা বলছেন? কেউই আসলে নামগুলো নিচ্ছেন না, কাদের কথা বলছেন? আর এই বিষয়টা সম্পর্কে আপনার কি জানা? আমি আজকে তাহলে এমন কিছু কথা বলি যেটা কেউ জানে না কখনো। আমাকে বলা হয় না যে আমি হারুনের দালাল, ডিবি হারুনের পক্ষে। আমি একটা সাক্ষাৎকার নিয়েছি, এজন্য বলা হয় আমি হারুনের এজেন্ট। হ্যাঁ, হারুনের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি হারুনের অনেক কিছু জানি, হারুনের ব্যবসায় আমি সবার আগে তার ইন্টারভিউ করতে পেরেছি। তো একটা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে সবার সাথে সুসম্পর্ক রেখে তথ্য বের করা।
তো আমি হারুনের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি আমি কখনো এগুলো প্রকাশ করিনি, কারণ করলে আমাকে বলা হবে যে আমি হারুনকে এখানে মহান মানব হিসেবে দাঁড় করাতে চাচ্ছি, যেটা করার আমার কোনো ইচ্ছাই নেই। হারুন আমাকে যেটা বলেছে, সত্য মিথ্যা আমি জানি না, হারুন আমাকে যেটা বলেছে যে আপনি এই 6 জনকে জিজ্ঞেস করেন যে তাদের সাথে আমি কোনো খারাপ ব্যবহার করেছি কিনা, এবং তাদেরকে আমি বিরিয়ানির প্যাকেট এনে আমি খাইয়েছি, জিজ্ঞেস করেন তাদেরকে বিরিয়ানির প্যাকেট এনে আমি খাইয়েছি কিনা। তো পরবর্তীতে হারুন যাকে দিয়ে বিরিয়ানিটা আনিয়েছিল সে আবার আমার এই ফ্লোরিডার এই পাম বিচ শহরেই থাকে, সেই ব্যক্তি আমি তার নামও বলে দিই আপনার কাছে, যাকে দিয়ে তখন হারুন বিরিয়ানিটা আনিয়েছিল সে হচ্ছে আপনার এই ফার ইস্ট যে ইসলামিক ইন্স্যুরেন্স সেটার যে কর্ণধার নজরুল ইসলাম। তো এই নজরুল ইসলামের সাথে আবার হারুনের খুব ভালো সখ্যতা ছিল। হারুনের সময় নজরুলকে ফোন করে বলেছিল যে ভাই আপনি একটু বিরিয়ানির প্যাকেট আনেন, এই সমস্যা ওনাদেরকে আমার খাওয়াতে হবে। তখন এই নজরুল কিন্তু সে এই 6 প্যাকেট বিরিয়ানি নিয়ে গেল এবং এই 6 জনকে কিন্তু জামাই আদর করে হারুন খাওয়াইছে। এবং পরবর্তীতে আমি যখন হারুনকে বললাম যে আজকে এই দেশের অবস্থার জন্য আপনি দায়ী, আপনি এই ছাত্রদেরকে কেন তুলে নিয়ে গেলেন, আপনি কেন এগুলি করলেন, তখন হারুন বলে ভাই আমাকে ডিজিএফআই থেকে বলা হয়েছে, আমি আনছি, কিন্তু এদেরকে আমি কোনো দুর্ব্যবহার করি নাই, এদেরকে আমি ওই নজরুলকে আপনি জিজ্ঞেস করেন, নজরুলকে দিয়ে আমি বিরিয়ানি আনাচ্ছি, আনার তারপরে বিরিয়ানি খাওয়ানো হয়েছে, আমি এদের সাথে কোনো খারাপ ব্যাপার, আমাকে যা বলছে আমি শুধু বাস্তবায়ন করেছি। তো এখন আমার কথা হচ্ছে যারা হারুনের শেল্টারে থেকে এত সুন্দর বিরিয়ানি খেয়ে আন্দোলন করলো, এখন তারা যখন এসে জুলকারনাইন স্যারকে ইঙ্গিত করে বাজে কথা বলে বা আমাদেরকে ইঙ্গিত করে বাজে কথা বলে, এটা খুব দুঃখজনক। কারণ ওই সময় তারা কি করেছিল, কতটা সেফ থেকে তারা আন্দোলন করেছিল এবং হারুনও তাদের সাথে কি ব্যবহার করেছিল, এটা হারুনের মুখ থেকে আমার শোনা। এবং যিনি বিরিয়ানির প্যাকেট নিয়ে গিয়েছেন তিনিও আমার কাছে স্বীকার করেছেন যে হ্যাঁ ভাই আমি 6 প্যাকেট বিরিয়ানি নিয়ে তাদের জন্য গিয়েছিলাম ওদিন ডিবি অফিসে। তো এই হলো বাস্তবতা। তো এখন এই বাস্তবতাগুলো যখন ওই আপনার তাসলিম খলিলের মাধ্যমে বা জুলকারনাইনের মাধ্যমে যখন একটু একটু করে প্রকাশ হয় তখন তাদের খুব আতে ঘা লাগে। বা যে আজকে আমি এই কথাগুলো বললাম, দেখবেন আমাকে আবারও বলা হবে আমি হারুনের দালাল বা হারুনকে আমি খুব তো ভালো ডিজিএফআই দেখাবো। কেন তৎকালীন শেখ হাসিনার ডিজিএফআই কেন সমন্বয়কদের এত খাতির করছিলেন, তাদেরকে পোলাও রোস্ট খাওয়াচ্ছিলেন বা সেই একদম মানে আদর আতিথেয়তায় রাখছিলেন কেন? ডিজিএফের স্ট্র্যাটেজিটা যেটা সম্ভবত ছিল, আমি যেটা মনে করি তারা ছিল যে এদেরকে যদি আমরা একটু ভালোভাবে বুঝিয়ে আন্দোলনটাকে যেন স্টপ করাতে পারি, এবং একটা লিখিত বিবৃতি আপনি দেখেছেন তাদেরকে দিয়ে একটা লিখিত বিবৃতিও পড়ে আন্দোলনটাকে শেষ করে দেওয়ার একটা অ্যাটেম্প তারা নিয়েছিল। তারা চাচ্ছিল যে এদেরকে আমরা আমাদের দলে এনে এদেরকে দিয়ে পুরো আন্দোলনের যে একটা স্পিড বা একটা মোমেন্টাম এটা আমরা শেষ করে দেবো। তো ওটাই তারা করার একটা কাজ করছিল। কিন্তু তখন আমরা সকলেই জানি যে আন্দোলন কিন্তু আর এই 6 জনের হাতে তখন ছিল না, আন্দোলন তখন সারা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছিল। তখন ওই নাহিদ বা আসিফ তারা ডিবি হেফাজতে থেকে কি বললো বা না বললো ওটা কোনো ম্যাটার করে নাই, এটা হলো বাস্তবতা। আচ্ছা, কারা কোন দুইজনের কথা স্পষ্ট করে বলা হচ্ছে, কাদেরকে রেখেছিল ডিজিএফআই? দুজন তো 6 জনকে তারা মানে 6 জনকে রেখেছিল। আচ্ছা, মানে জুলকারনাইন স্যার বলছেন 2 নেতাকে জিজ্ঞাসা করা, 2 জনকে মানে 6 জনকে ডিজিএফআই রেখেছিল, পরে 6 জনকে দিয়েছে আবার মানে হারুনের কাছে। হারুন তো 6 জনকে নিয়ে গিয়েছিল এবং এই 6 জনের মধ্যে আপনি জানেন যে এখানে ওই 6 জনের মধ্যে প্রধান যদি আপনি বলেন 3 জনের মধ্যে তো ছিল নাহিদ, আসিফ এবং সার্জিস। আমি 3 জন বলবো যে 3 জন তো ওখানে প্রধান যাদের সাথে হারুন কোঅর্ডিনেট করছিল। নাহিদকে যে মারলো, নাহিদের তো দেখা গেল যে তাকে আসলে কি মানে নৃশংসভাবে মেরেছে। হ্যাঁ, ওটা হচ্ছে একটা ভয় দেখাবার জন্য, এবং ওই ছবিটাও কিন্তু তারা ইচ্ছা করেই বাজারে আউট করেছে যাতে তাদের মনে একটা ভীতির সঞ্চার হয় যে নাহিদের যদি অবস্থা হয় তাহলে অন্যদের কি অবস্থা হতে পারে। তো তারা ওই বলে না যে ক্যারোট এন্ড স্টিক একটা যে একটা থিওরি, তো ওইটাই মানে তারা করেছিল যে তাদের সাথে তাদেরকে বিরিয়ানিও খাইয়েছে, তাদের উপরে নির্যাতনও করেছে, সবভাবেই তারা চেষ্টা করেছে যে তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনা যায় কিনা। তো এই হলো মূল বিষয়টা আসলে। আবার তাদের সাথে মানে 2 নেতার কথা বলছেন, দেখলাম যে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলছেন, সেই মানে 2 নেতার নাম উল্লেখ করছেন, সেটি হচ্ছে সার্জিস এবং হাসনাত, এবং তাদেরকে আমরা দেখেছিলাম আবার দেখলাম এই ফেব্রুয়ারিতে সম্ভবত তারা সেনা প্রধানের সাথে দেখা করলেন, রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব তাদেরকেই সেনা প্রধান দিলেন। সেখান থেকে সে 2 রকম কথা একটু আসলো আর কি। সেনা প্রধান সেটা আবার মানে তাদের যে রিফাইন্ড আওয়ামী লীগ দেওয়ার চাপ দেয়া সেই বিষয়টা অস্বীকারও করলেন। এখনো কি আসলে তারাই সেনাবাহিনীর সাথে বা ডিজিএফআই সাথে তাদের বিশেষ সম্পর্ক বজায় রাখছেন? আমি আসলে তা মনে করি না। আমি মনে করি যে আসলে এই ছেলেগুলোকে আসলে মিসগাইড করা হচ্ছে, এবং এই মিসগাইডটা করা হচ্ছে আমি মনে করি যে যখন ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যখন প্যারিসে গেলেন এবং প্যারিসে গিয়ে তিনি যখন এই বর্তমানে যিনি দেশকে অস্থিতিশীল করার পেছনে মূল ভূমিকা রাখছেন তার কাছ থেকে যখন তিনি দীক্ষা নিয়ে আসলেন এবং যখন ফেসবুকে পোস্ট করা হলো, আমি মনে করি তখন থেকে এই ছেলেটা বিপদে চলে গিয়েছে। এবং যখন সে বিপদে চলে যায় তখন আপনি দেখবেন যে তার নেগেটিভের সাথে প্যারিসের থেকে যে দেওয়া নেগেটিভ সেটা মিলে যায়। এখন আমি তাই দেখতে পাচ্ছি। তো এখন আসলে অনেক ক্ষেত্রে আমি মনে করি না যে আসিফ বা নাহিদ তারা যখন সেনাবাহিনীকে নিয়ে কোনো সমালোচনা করছে আসলে তাদের ব্রেইন থেকে আসা কোনো সমালোচনা, এগুলো হচ্ছে তাদেরকে যেভাবে আরোপিত করা হচ্ছে বা তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এখন এটা করো, এভাবে করো, করলে দেশের মানে তাদের যে ন্যারেটিভটা এস্টাবলিশ করা সঠিক হবে বা সুন্দর হবে তারা করতে হবে। যেমন আপনি দেখবেন যে এই তারেক রহমান যিনি আগে গণ অধিকার পরিষদ ছিলেন, পরে আমজনতার দল করলেন, এই তারেকও কিন্তু একসময় ওই প্যারিসের যিনি তার কথায় কিন্তু উঠতেন এবং বসতেন।